খুব খুব ডিমান্ড ছিল ইতিহাসের 4 নম্বর মানের লাস্ট মিনিট সাজেশন ইতিপূর্বে তোমাদের দেওয়া হয়েছিল, কিন্তু কয়েকটা টেস্ট পেপার অর্থাৎ মূলত এবিটিএ টেস্ট পেপার এবং আমাদের পর্ষদ টেস্ট পেপার, যেটা আসলে অ্যাকচুয়ালি টেস্ট পেপার একটাই, আর যেখানে স্কুলের প্রশ্নগুলি প্রতিফলিত হয়, বাকি প্রশ্নগুলো তো মন গড়া প্রশ্ন, যে যার করে দেওয়া প্রশ্ন। তো সেই টেস্ট পেপারগুলো ঘেঁটে যে প্রশ্নগুলো চূড়ান্ত তালিকায় উঠে এলো, আশা করি আজকে খুশ হবে। এবং এই প্রথম যে 8টি প্রশ্ন বলবো, এই 8টি প্রশ্ন প্রত্যেকের করা আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর বাকি প্রশ্নগুলো কোনটা করা নেই এই মুহূর্তে সেটাও তুমি জানিও। যদি সময় থাকে করে নিও, অন্তত 2-1বার চোখটা বুলিয়ে নিও। আরেকটা বিষয় বলে রাখি, একটা না দুটো বিষয়। এক হচ্ছে তোমাদের এখানে 4টে উপবিভাগ থাকে, এই 4টে উপবিভাগ থেকে ন্যূনতম একটা করে প্রশ্ন করতে হয়, 8টি প্রশ্ন দেওয়া থাকে। আর যে কোনো 2টি প্রশ্ন যে কোনো 2টি বিভাগ থেকে, মোট 6টি প্রশ্ন করতে হয় 4 নম্বর মানের। 6 × 4 = 24। এই একটা বিষয়। আর একটা বিষয় বলি, ইতিহাসে ভালো নম্বর তোলার জন্য তোমাকে প্রচুর লিখতে হয় এমনটা নয়, খুব কম লিখে নম্বর পাওয়া যায় যদি টু দ্য পয়েন্ট এবং সঠিক উত্তরটা, সঠিক বিষয়টাকে তুমি তুলে ধরতে পারো, সেটা যদি তুমি করতে পারো। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। চলো আমরা এই 8টি প্রশ্ন তোমার আছে কিনা দেখে নাও। প্রথম যে, তার আগে একটু বলে নেই, আমরা লাস্ট মিনিট সাজেশন দেখছি। ইতিহাসের 3 বিখ্যাত স্যারের নাম আশা করি দেখতে পাচ্ছ, ফাল্গুনীবাবু, নিত্যানন্দবাবু এবং নিখিল ঘড়ি স্যার। এনাদের সাথে কন্টিনিউ পরামর্শ করতে থাকি যে কিভাবে ছেলেদের মান উন্নীত করা যায়। এখানে 2 স্যার রয়েছেন যাদের ছেলেরাও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অতএব তারাও খুব সিরিয়াস এই বিষয়টাতে। তো 4 মার্কসের প্রথম যে প্রশ্নটি, যেটি হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এই হায়দ্রাবাদ যে রাজ্য যখন পুনর্গঠন হচ্ছিল সেই সময় হায়দ্রাবাদ কিভাবে আসে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4, 5, 6 এগুলো পেজ নাম্বার, 6টা পেজ নাম্বার, মোট আমি 17টা পেজকে ভালো করে লক্ষ্য করেছি। আর এই প্রশ্নটি হচ্ছে অধ্যায় 8-এর, মানে তোমাদের যে উপবিভাগ তার শেষ অংশের প্রশ্নের মধ্যে এটা এবং দ্বিতীয়টা, উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা। আমরা ইতিমধ্যে ভূগোল, ইতিহাসের 8 নম্বর, ভূগোলের 5, 3, জীবনবিজ্ঞানের 2, আগামী দিন জীবনবিজ্ঞানের 5 মার্কসের প্রশ্ন আসবে, অন্যান্য বিষয়গুলো আসবে। আর তোমাদের প্রথম পেজ মানে ফ্রন্ট পেজ কীভাবে লিখতে হয় তারও কিন্তু ভিডিও দেওয়া হয়েছে। ফ্রন্ট পেজের কপি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, দেখে নিও সেখান থেকে। এরপরে তৃতীয় প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ বা সশস্ত্র, সাঁওতাল বিদ্রোহের কারণ বা সাঁওতালরা সশস্ত্র বিদ্রোহ করেছিল কেন, মূলত সাঁওতাল বিদ্রোহের মূল কারণ এটা অবশ্যই দেখবে। আর নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়, একটা 3 নম্বর অধ্যায়ের, এটাও 3 নম্বর। তোমার প্রথমে 2টো প্রশ্ন দিলাম 8 নম্বর অধ্যায়ের, পরের 2টো প্রশ্ন দিলাম 3 নম্বর অধ্যায়ের। তারা একটা কথা এখানে তোমাদের বলতে ভুলেছি হয়তো, যে সবথেকে বেশি পরিমাণ তোমাকে পড়তে হচ্ছে 2, 4, 5, 8 এই 4টি অধ্যায়। সকলে ঠিক ঠিক পড়া আছে তো? এই 4টি অধ্যায় তোমাকে পড়তেই হবে অধিকবার, মানে অধিক গুরুত্ব দিয়ে। আর এটা যদিও প্রথম দিন থেকে বলা হচ্ছে, আশা করি পড়েছ। আচ্ছা, এরপরে আমরা চলে এলাম 5 নম্বর, 7 নম্বর অধ্যায় থেকে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। এটা আমাদের কিন্তু 8 নম্বরের লেজুর প্রশ্নতেও ছিল। অতএব এই প্রশ্নটা বহুবার বহু জায়গায় হয় 8-এ দিয়েছে, না হয় 4-এ দিয়েছে। কোনটা না, দলিত আন্দোলন, নমশূদ্র আন্দোলন, এই আন্দোলনে দুজনকার মধ্যে যে বিতর্ক দেখা দিয়েছিল সেই বিতর্কটা তুলে ধরা। তারপর 6 নম্বর অধ্যায়ের একা আন্দোলন, তার গুরুত্ব এবং কারণ ও গুরুত্ব। এটা 7 নম্বর হচ্ছে বাংলার কারিগরি বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট BTI এর ভূমিকা। আর 1857 সালের বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? মূলত জাতীয় বিদ্রোহ। এটা 4 নম্বর অধ্যায়ের। এই 8টি প্রশ্ন, মূল 8টি প্রশ্ন 4 নম্বরের সকলের করা আছে তো?
একবার দেখে নিও, সিরিয়াসলি বলছি দেখে নিও, কারণ এই 8টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, করতেই হবে। এরপরে বাকি যে প্রশ্নগুলো দেখবে, এরপর আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক বলবো। প্রথমে ইতিহাসের ধারণা থেকে নারী ইতিহাস এবং নতুন সামাজিক ইতিহাস, এই দুটো জিনিস দেখবে। ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি, 70 বছর এবং জীবনের ঝরাপাথা, এই 3টি বিষয়ের গুরুত্ব আলোচনা করো। তারপর ওই অধ্যায়ের সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধ উন্মেষে কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল, এই ছিল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো। দুটো জিনিস, হয় স্বামী বিবেকানন্দ না হয় রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ, এই দুটো প্রশ্ন অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে। উচ্চশিক্ষার বিস্তারে বা চিকিৎসার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, নারী শিক্ষাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এটা আমাদের 8-এ ছিল, আরেকবার 4-এ আসছে দেখছি। অর্থাৎ এখানে সমাজ সংস্কার, ওখানে সমাজ সংস্কার আর নারী শিক্ষা ছিল, এখানে শুধুমাত্র একটি নারী শিক্ষা, তার যে স্কুল খোলা, মেয়েদেরকে জাগ্রত করা, মেয়েরা জেগে উঠলে ভারত জেগে উঠবে, এই বিষয়গুলিকে তুলে ধরা, এই প্রশ্নটা আগে ছিল। এটা লেস ইম্পর্টেন্ট, আমি কেটে দিয়েছি, তবু যারা একটু বেশি পড়াশোনা করো তারা অবশ্যই চোখ বোলাবে। বামাবোধিনী পত্রিকা ও প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, এটা টিকা হিসাবে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে। এরপর এলাম কম গুরুত্বপূর্ণ হিন্দু পেট্রিয়ট পত্রিকা, এই প্রশ্নটা যেটা এখন বলছি, হুতুম পেচার নকশা গ্রন্থে এই প্রশ্নটা যদি এসেছিল, তোমাদের একটা বিশেষ বিষয় বলি যে বিগত 17 সাল থেকে যদি 23 সাল পর্যন্ত প্রশ্ন দেখো, তাহলে দেখবে প্রতি বছরই কিন্তু 4 নম্বরে নতুন নতুন প্রশ্ন দিচ্ছে, খুব একটা রিপিটেশন নেই, একমাত্র করোনা বছর ছাড়া। রামকৃষ্ণের সমন্বয়, এটা তো আগে বলেছি। এবার এলাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মুন্ডা বিদ্রোহ, একটাই লেস ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আর প্রশ্ন রাখিনি এখান থেকে, বা ওনারা রাখেননি। চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে। দেখো 8-এ একটা প্রশ্ন করছো রেখা এবং লেখায় জাতীয়তাবাদের বিকাশ, সেখান থেকে যদি ভেঙে দেওয়া যায়, ছোট ছোট পাঠ করা যায়, আনন্দমঠ, বর্তমান ভারত, গোরা, এই সমস্ত উপন্যাসগুলির ভূমিকা ছিল। আর রেখায় মানে ভারত মাতা চিত্রটি, অর্থাৎ 8-এ যদি তুমি প্রশ্নটা করে রাখো তাহলে কিন্তু এখান থেকে কিছু না কিছু লিখতে পারবে। তবে হ্যাঁ, 4 নম্বরগুলো এই অংশগুলো দেখে রাখো। আর জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা টিকা আকারে দেখবে, কেন গড়ে উঠেছিল, কখন গড়েছিল, কাদের নেতৃত্বে গড়েছিল, উদ্দেশ্য কী ছিল, এই বিষয়গুলো। পঞ্চম অধ্যায়ে বিকল্প চিন্তা উদ্যোগ, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় বা ছাপাখানার বিস্তারে এদের ভূমিকা কি, উইলিয়াম কেরি সহ। জাতীয় শিক্ষা পরিষদ টিকা লেখ, এটা লেস ইম্পর্টেন্ট করে আর এটাকে গুরুত্ব ছেটে ফেলা হলো, এটাও ছেটে ফেলা হলো, আগে এই সাজেশনে ছিল, এই দুটো প্রশ্নকে ছেটে ফেলা হয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায়ের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, খুব খুব ইম্পর্টেন্ট, যদিও কোনো পেজে নেই, কিন্তু ইম্পর্টেন্টের ক্ষেত্রে কোনো অংশেই এই প্রশ্নটা কম নয়। তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল, লেস ইম্পর্টেন্ট। কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন, এটা তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট আগেরটার তুলনায়। এরপর সপ্তম অধ্যায়ে দলিত আন্দোলনের পরিচয় দাও বা নমশূদ্র আন্দোলনের পরিচয় দেয়, একটা বিতর্ক ওখানে পড়ছো, তার সঙ্গে এর ভূমিকা কি ছিল বা এর কতদূর প্রসারিত হয়েছিল, এই বিষয়গুলো। আচ্ছা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, আমরা 8 মার্কসের কিন্তু নারী আন্দোলনটা পেয়েছি, নারী বিক্ষোভ, বেঙ্গল ভলেন্টিয়ার্স টিকা। শেষ অধ্যায়, এখানে এই দুটো প্রশ্ন সামনে চলে গেছে, যে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যার কারণে 3 সিরিয়াল এসেছে। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য স্বাধীন ভারত কি কি উদ্যোগ নিয়েছিল, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল, লিয়াকত নেহেরু চুক্তি বা দিল্লি চুক্তি যার অপর নাম, সেটা সম্বন্ধে অবশ্যই প্রশ্নটা করতেই হবে, যদিও সংসদ টেস্ট পেপারে একটা পেজেও নেই, কিন্তু করতে হবে। এই প্রশ্নটি স্যারেরা খুব গুরুত্ব দিচ্ছেন, কেননা
বিগত সালগুলি কোনো বছরে এই প্রশ্নটি আসেনি। সেটি হলো স্মৃতিকথা ও আত্মজীবনীতে কিভাবে দেশভাগ সম্পর্কিত ইতিহাস চর্চায় নতুন উপাদান সরবরাহ করেছে তা বিশ্লেষণ করো। তাহলে আজ এই পর্যন্ত, পরে আমরা ফিরবো অন্য কোনো বিষয় নিয়ে। সকলকে শুভেচ্ছা জানিয়ে